খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি হতে যাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। 24 জুলাই আনুষ্ঠানিকভাবে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিনের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন শাহাবুদ্দিন চুপ্পু। এরপরেই সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন উঠেছে বিএনপি সরকারের পরবর্তী রাষ্ট্রপতি হতে যাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বঙ্গভবনে পরবর্তী মসনদে ডক্টর ইউনূস। তারেক রহমানের এক গোপন চালে তোলপাড় রাজনীতি। রাজনীতি কি সত্যি কোনো চিত্রনাট্য মেনে চলে, নাকি সব সমীকরণ উল্টে দেওয়ার নামে রাজনীতি? আজ বাংলাদেশের রাজনীতিতে যে নাটকীয় মোড় দেখা যাচ্ছে, কয়েক বছর বা কয়েক মাস আগেও তা সাধারণ মানুষের কল্পনার বাইরে ছিল। যাদের নিয়ে একসময় তীব্র সমালোচনা হতো, যাদের সরাসরি নিশানা বানিয়ে প্রতিনিয়ত তির্যক মন্তব্য করা হতো, তারা আজ ক্ষমতার মূল কেন্দ্রে চালকের আসনে। বিএনপি থেকে রাষ্ট্রপতি পদে কে মনোনয়ন পাচ্ছেন? দলটির শীর্ষ নেতারা বলছেন এ বিষয়ে সিদ্ধান্ত হবে জাতীয় স্থায়ী কমিটিতে। শনিবার বগুড়ায় সাংবাদিকদের প্রশ্নে এমনটাই জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে ঢাকার প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী জানান, সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ শাহাবুদ্দিনের বিচার নিয়ে স্থায়ী কমিটিতে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। শেষ হওয়ার 2 বছর আগেই পদত্যাগ করেছেন দেশের 22তম রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এখন নতুন রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক হিসাব নিকাশ। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সব কথার গুঞ্জনের পরে অবশেষে বিদায় নিতেই হলো রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুকে। ঢাকা থেকে দিল্লি, দুই দেশের রাজনীতিতে এখন তোলপাড় কাণ্ড। চায়ের দোকান থেকে শুরু করে রাজপথের আড্ডায় এখন ঝড় তুলছে বঙ্গভবনের সবচেয়ে বড় আর চমকে দেওয়ার মতো এই খবরটি। দীর্ঘদিনের নানা নাটক, চরম তোলপাড়, গোপন নানা গুঞ্জন আর পর্দার আড়ালের টান টান উত্তেজনার পর অবশেষে বঙ্গভবনের বড় চেয়ারটি ছাড়তে বাধ্য হলেন সম্মানিত দর্শক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে এবার শিক্ষার্থীরা ভয়াবহ আন্দোলন শুরু করেছেন এবং ইতিমধ্যে কিন্তু শিক্ষামন্ত্রীর বাড়িতে হামলা করেছেন এবং তার উপরও হামলা করেছেন। এই শিক্ষার্থীদের আন্দোলনকে কেন্দ্র করে এবার উত্তপ্ত সৃষ্টি হয়েছে রাজপথ। দর্শক, শিক্ষার্থীরা প্রধানমন্ত্রী সহ এবং শিক্ষামন্ত্রীর এবার পদত্যাগ চাচ্ছেন। দর্শক, রাজনৈতিক প্রেক্ষাপটে কি হতে যাচ্ছে আজকের এই ভিডিওর মাধ্যমে দেখতে রীতিমতো আপনারা অবাক হয়ে যাবেন এবং শিক্ষার্থীরা কি চাচ্ছে। দর্শক, চলুন এক নজরে আমরা সেই ভিডিওর মাধ্যমে সেই ভাইরাল টপিকগুলো দেখে আসি। ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী ভিডিওর জন্য একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি হতে যাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। 24 জুলাই আনুষ্ঠানিকভাবে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিনের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন শাহাবুদ্দিন চুপ্পু। এরপরেই সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন উঠেছে বিএনপি সরকারের পরবর্তী রাষ্ট্রপতি হতে যাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বঙ্গভবনে পরবর্তী মসনদে ডক্টর ইউনূস। তারেক রহমানের এক গোপন চালে তোলপাড় রাজনীতি। রাজনীতি কি সত্যি কোনো চিত্রনাট্য মেনে চলে, নাকি সব সমীকরণ উল্টে দেওয়ার নামে রাজনীতি? আজ বাংলাদেশের রাজনীতিতে যে নাটকীয় মোড় দেখা যাচ্ছে, কয়েক বছর বা কয়েক মাস আগেও তা সাধারণ মানুষের কল্পনার বাইরে ছিল। যাদের নিয়ে একসময় তীব্র সমালোচনা হতো, যাদের সরাসরি নিশানা বানিয়ে প্রতিনিয়ত তির্যক মন্তব্য করা হতো, তারা আজ ক্ষমতার মূল কেন্দ্রে চালকের আসনে। বিএনপি থেকে রাষ্ট্রপতি পদে কে মনোনয়ন পাচ্ছেন? দলটির শীর্ষ নেতারা বলছেন এ বিষয়ে সিদ্ধান্ত হবে জাতীয় স্থায়ী কমিটিতে। শনিবার বগুড়ায় সাংবাদিকদের প্রশ্নে এমনটাই জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে ঢাকার প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী জানান, সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ শাহাবুদ্দিনের বিচার নিয়ে স্থায়ী কমিটিতে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। শেষ হওয়ার 2 বছর আগেই পদত্যাগ করেছেন দেশের 22তম রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এখন নতুন রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক হিসাব নিকাশ। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সব কথার গুঞ্জনের পরে অবশেষে বিদায় নিতেই হলো রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুকে। ঢাকা থেকে দিল্লি, দুই দেশের রাজনীতিতে এখন তোলপাড় কাণ্ড। চায়ের দোকান থেকে শুরু করে রাজপথের আড্ডায় এখন ঝড় তুলছে বঙ্গভবনের সবচেয়ে বড় আর চমকে দেওয়ার মতো এই খবরটি। দীর্ঘদিনের নানা নাটক, চরম তোলপাড়, গোপন নানা গুঞ্জন আর পর্দার আড়ালের টান টান উত্তেজনার পর অবশেষে বঙ্গভবনের বড় চেয়ারটি ছাড়তে বাধ্য হলেন রাষ্ট্রপতি চুপ্পু। দর্শক, সদ্য পদত্যাগ করা সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর একটি চাঞ্চল্যকর ফোন আলাপ ফাঁস হয়েছে। বাংলাদেশ থেকে দিল্লি কথা বলা যায় না, তাহলে আমাকে লন্ডন যেতে হবে। অবান্তর অবান্তর আর সেই ফোন আলাপে তিনি দিয়েছেন এক ভয়ঙ্কর করা ইঙ্গিত। তাকে যখন গ্রেপ্তারের দাবিতে পুরো দেশ উত্তাল, ঠিক তখনই তিনি আইনের এমন এক ফাঁকফোকরের কথা মনে করিয়ে দিয়েছেন যা শুনলে পরবর্তী মসনদে ডক্টর ইউনূস। তারেক রহমানের এক গোপন চালে তোলপাড় রাজনীতি। রাজনীতি কি সত্যি কোনো চিত্রনাট্য মেনে চলে, নাকি সব সমীকরণ উল্টে দেওয়ার নামে রাজনীতি? আজ বাংলাদেশের রাজনীতিতে যে নাটকীয় মোড় দেখা যাচ্ছে, কয়েক বছর বা কয়েক মাস আগেও তা সাধারণ মানুষের কল্পনার বাইরে ছিল। যাদের নিয়ে একসময় তীব্র সমালোচনা হতো, যাদের সরাসরি নিশানা বানিয়ে প্রতিনিয়ত তির্যক মন্তব্য করা হতো, তারা আজ ক্ষমতার মূল কেন্দ্রে চালকের আসনে। অন্তর্বর্তীকালীন সরকারের সময় রাজনৈতিক এবং নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা খলিলুর রহমান কিংবা বিডার চেয়ারম্যান আশিকুর রহমান, এদের নিয়ে বিরোধী শিবিরে যে তীব্র আক্রমণ ছিল তা কারো অজানা নয়। একসময় শীর্ষ নেতারা যাকে সরাসরি কড়া ভাষায় আক্রমণ করতেন, সেই খলিলুর রহমানই পরবর্তীতে সরকারের সবচেয়ে প্রভাবিত নীতি নির্ধারণী ব্যক্তিতে পরিণত হলেন। অন্যদিকে যাকে হকার বলে উপহাস করা হয়েছিল, সেই আশিকুর রহমানও নিজের জায়গার শক্ত অবস্থানে রয়ে গেলেন। এই দুই ঘটনা রাজনীতির এক নির্ভেজাল এবং চরম বাস্তব সত্যকে সামনে নিয়ে আসে। রাজনীতিতে মুখে যা বলা হয়, অন্তরে সবসময় সেই একই কথা থাকে না। তবে সব হিসাব নিকাশ উল্টে দিয়ে রাজনীতির আকাশে এখন ঘুরপাক খাচ্ছে এক মহা বিস্ফোরক খবর। সংবিধান অনুযায়ী আগামী 90 দিনের মধ্যে নির্ধারিত হতে যাচ্ছে দেশের পরবর্তী মহামান্য রাষ্ট্রপতি। কিন্তু কার মাথায় উঠতে যাচ্ছে বঙ্গভবনের সেই ক্ষমতাধর মুকুট? বঙ্গভবনের সিংহাসনকে ঘিরে যে অলিখিত নাটক শুরু হয়েছে, তার মূল চরিত্র এমন একজন মানুষ যাকে নিয়ে পুরো বিশ্ব রাজনীতি এখন রীতিমতো তোলপাড়।
দেশের রাজনীতির অলিন্দে এখন একটাই নাম ফিসফিস করে ঘুরে বেড়াচ্ছে, ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদের শেষ দিকে এসে যখন নানা গুজব ডালপালা মেলছিল, অনেকে বলছিল তিনি হয়তো ব্যাগ গুছিয়ে চিরতরে দেশ ছেড়ে চলে যাবেন। কেউ বলছিলেন গোপনে বিমানের টিকিট কাটা শেষ। এমনকি বলা হচ্ছিল সেই সরকার নাকি নির্দিষ্ট এক গোষ্ঠীর। কিন্তু পথ ছাড়ার পর মুহূর্তেই গুলশানের নিজ বাসভবনে দাঁড়িয়ে এক বাক্যে সব অপপ্রচারের মুখে কুলু এঁটে দিয়েছেন। পরিষ্কার জানিয়ে দিয়েছেন এই দেশেই তার জন্ম, তিনি এই দেশে মৃত্যুবরণ করবেন। কিন্তু আসল গল্প শুরু হলো ঠিক এরপর থেকেই। সুপ্রিম কোর্টের প্রত্যক্ষ আইনজীবী যখন সেই গোপন তথ্য সামনে নিয়ে এলেন, তখন যেন বোমার বিস্ফোরণ ঘটল। খোদ ক্ষমতাসীন দল বিএনপির পক্ষ থেকে নাকি ডক্টর ইউনূসের দেশের পরবর্তী মহামান্য রাষ্ট্রপতি হওয়ার সরাসরি প্রস্তাব দেওয়া হচ্ছে। এই পুরো নাটকের নেপথ্যে যিনি অনুঘটক হিসেবে কাজ করেছেন, তিনি অন্য কেউ নয়, একসময় তীব্র সমালোচনার শিকার হওয়া সেই খলিলুর রহমান। আন্তর্জাতিক দরবারে বিএনপি যেন রাজনৈতিক এবং কূটনৈতিক গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে। তার পেছনে খলিলুর রহমানের ভূমিকা বিশাল। ভারতের সাথে সমানে সমানে কথা বলার সাহস কিংবা জাতিসংঘের বিশেষ দায়িত্বে তার উপস্থিতি বিএনপিকে নতুন অক্সিজেন দিয়েছে। আর এখানে খলিলুর রহমানকে সবচেয়ে বেশি জোর তাগিদ দিচ্ছে যাতে ডক্টর মোহাম্মদ ইউনূসকে দেশের পরবর্তী রাষ্ট্রপতি বানানো হয়। বিএনপির ভারপ্রাপ্ত প্রধানের মূল কৌশল নাকি এটাই, দলের অভ্যন্তরীণ চরম দালালি আর গ্রুপিং এড়াতে তিনি বঙ্গভবনে নিজের দলের কাউকে না বসিয়ে একজন পুরোপুরি নিরপেক্ষ কিন্তু আন্তর্জাতিকভাবে পর্বত সম প্রভাবশালী ব্যক্তিত্বকে বসাতে চান। কেন এই নোবেল বিজয়ী ব্যক্তিত্বকে বঙ্গভবনের আসনে বসাতে এত মারমুখী তৎপরতা? এর পেছনে লুকিয়ে রয়েছে এক বিশাল অর্থনৈতিক ও সামাজিক ভূরাজনৈতিক সমীকরণ। বিশ্বজুড়ে ডক্টর ইউনূসের যে ব্যক্তিগত ব্র্যান্ড ভ্যালু ও গ্রহণযোগ্যতা রয়েছে তা এক কথায় অতুলনীয়। তাকে রাষ্ট্রের অভিভাবক হিসেবে বসালে আন্তর্জাতিক রাজনীতিতে বাংলাদেশের এক রাতে নতুন এক উচ্চতায় পৌঁছাবে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ নীতি নির্ধারকদের সাথে তার সুদীর্ঘ নিবিড় যোগাযোগ রয়েছে। তাদের তৈরি পোশাক শিল্প যখন সবচেয়ে বেশি রপ্তানি হয়, সেই পশ্চিমা বাজারে শুল্কমুক্ত সুবিধাকে কিংবা বাণিজ্যিক চুক্তি সুগম করতে তার চেয়ে বড় কোনো রাজনৈতিক কার্ড হতে পারে না। শুধু বাণিজ্য নয়, বর্তমানে বৈশ্বিক অর্থ সংকটের কঠিন দিনে আন্তর্জাতিক অর্থলগ্নি সংস্থাগুলোর সাথে ইউনূসের ব্যক্তিগত যোগসূত্র দেশের জন্য হতে পারে এক চরম আশীর্বাদ। বিশ্বব্যাংক, আইএমএফ কিংবা এডিবি থেকে জরুরি আর্থিক সাহায্য কিংবা সহজ শর্তে বৈদেশিক ঋণ পাওয়ার পথ তার ব্যক্তিত্বের কারণে নিমিষেই উন্মুক্ত হয়ে যেতে পারে। একই সাথে যেসব বহুজাতিক কর্পোরেশন বা বিদেশি বিনিয়োগকারী দেশ মূলধন ঢালতে দ্বিধা করছেন, রাষ্ট্রপ্রধান হিসেবে ডক্টর ইউনূসের উপস্থিতি তাদের মনে এনে দেবে পূর্ণ ভরসা এবং আস্থার জায়গা। জলবায়ু পরিবর্তনের মতো সংবেদনশীল ইস্যুতে বৈশ্বিক বিশাল তহবিল থেকে বিপুল অনুদান এনে দেশের নড়বড়ে অর্থনৈতিক ভিত্তি শক্ত করার ক্ষমতাও রাখতে তার এই আন্তর্জাতিক পরিচিতি। কূটনৈতিক এবং অর্থনৈতিক দৃষ্টিকোণের পাশাপাশি দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক সমীকরণও সবচেয়ে উচ্চ পর্যায়ে যে কোনো নিয়োগ বা সাংবিধানিক পদকে ঘিরে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তবে কোনো নির্দিষ্ট ব্যক্তি বা রাজনৈতিক দলকে ঘিরে সম্ভাব্য সিদ্ধান্ত সম্পর্কে নিশ্চিতভাবে মন্তব্য করার সুযোগ নেই, কারণ এই ধরনের বিষয় শেষ পর্যন্ত সংশ্লিষ্ট রাজনৈতিক দল, সাংবিধানিক প্রক্রিয়া এবং জাতীয় ঐকমত্যের উপর নির্ভর করে। বিশ্লেষকদের মতে যদি ভবিষ্যতে এমন কোনো সিদ্ধান্ত বিবেচনায় আসে, তাহলে এর পেছনে কূটনৈতিক গ্রহণযোগ্যতা, আন্তর্জাতিক পরিচিতি, অর্থনৈতিক ভাবমূর্তি, রাজনৈতিক ভারসাম্য এবং দেশের সার্বিক স্বার্থ এসব বিষয় গুরুত্ব পেতে পারে। একই সাথে অভ্যন্তরীণ সংস্কার, সুশাসন, বিনিয়োগ পরিবেশ এবং আন্তর্জাতিক অংশীদারের আস্থা ধরে রাখাও বড় বিবেচ্য বিষয় হিসেবে আসতে পারে। তবে এগুলো সম্ভাব্য বিশ্লেষণ মাত্র, কোনো রাজনৈতিক দল বা সরকারের আনুষ্ঠানিক অবস্থান হিসেবে এগুলোকে দেখার সুযোগ নেই। এদিকে দক্ষিণ এশিয়ার বর্তমান এবং ভূরাজনৈতিক বাস্তবতায় বাংলাদেশকে একই সঙ্গে আঞ্চলিক এবং বৈশ্বিক শক্তিগুলোর সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে ভারত, চীন, যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, জাপান, তুরস্ক এবং মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে অর্থনৈতিক এবং কূটনৈতিক সম্পর্কে ভারসাম্য রক্ষা আগামী দিনের জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে বিবেচিত হচ্ছে। এমন পরিস্থিতিতে রাষ্ট্রের শীর্ষ সাংবিধানিক পদে কে থাকবেন সে বিষয়ে যে কোনো আলোচনা শেষ পর্যন্ত রাজনৈতিক সিদ্ধান্ত, সাংবিধানিক বিষয় এবং সংশ্লিষ্ট পদগুলোর ঐকমত্যের উপর নির্ভর করছে। তাই কোনো ব্যক্তিকে ঘিরে সম্ভাব্য নিয়োগ বা রাষ্ট্রীয় পদে আসীন হওয়ার বিষয়কে নিশ্চিত বা কোনো নির্ধারিত হিসেবে উপস্থাপন করা বাস্তবসম্মত নয়। ভবিষ্যতে যদি এ ধরনের কোনো সিদ্ধান্ত বা প্রস্তাব আনুষ্ঠানিকভাবে সামনে আসে, তখনই তার রাজনৈতিক, কূটনৈতিক এবং অর্থনৈতিক প্রভাব আরও সুস্পষ্ট মূল্যায়ন করা সম্ভব হবে। আপাতত বিষয়টি রাজনৈতিক অঙ্গনে আলোচনায় থাকা একটি সম্ভাবনা বা জল্পনা হিসেবে বিবেচিত হচ্ছে, যার বাস্তবায়ন নির্ভর করবে সময়, রাজনৈতিক সমঝোতা এবং সাংবিধানিক প্রক্রিয়ার উপর। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সব কথার গুঞ্জনের পরে অবশেষে বিদায় নিতেই হলো রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুকে। ঢাকা থেকে দিল্লি, দুই দেশের রাজনীতিতে এখন তোলপাড় কাণ্ড। চায়ের দোকান থেকে শুরু করে রাজপথের আড্ডায় এখন ঝড় তুলছে বঙ্গভবনের সবচেয়ে বড় আর চমকে দেওয়ার মতো এই খবরটি। দীর্ঘদিনের নানা নাটক, চরম তোলপাড়, গোপন নানা গুঞ্জন আর পর্দার আড়ালের টান টান উত্তেজনার পর অবশেষে বঙ্গভবনের বড় চেয়ারটি ছাড়তে বাধ্য হলেন রাষ্ট্রপতি চুপ্পু। এতদিন ধরে যাকে বেশ শান্তিতে বঙ্গভবনের রাজকীয় চেয়ারে বসে থাকতে দেখা গেছে, তিনি হঠাৎ করে নিজের পদত্যাগপত্র স্পিকারের হাতে তুলে দিয়ে এক প্রকার চুপচাপ কেটে পড়তে লাগলেন। নিজের পদত্যাগপত্রে চুপ্পু লিখেছেন তিনি নাকি শারীরিকভাবে খুব অসুস্থ, তাই কাজ চালিয়ে যেতে না পেরে পদত্যাগ করেছেন। কিন্তু সত্যি কি উনি এতটাই অসুস্থ যে হঠাৎ এভাবে গদি ছেড়ে পালাতে হলো? নাকি তার এই তথাকথিত অসুস্থতার সংবাদের আড়ালে লুকিয়েছিল ক্ষমতার লড়াই আর ভয়ঙ্কর কোনো রাজনৈতিক চাল? এখানে গল্পের সবচেয়ে বড় মোড়। 24-এর ছাত্র জনতার আন্দোলন আর লড়াইয়ের পর শেখ হাসিনা এক কাপড়ে দেশ ছেড়ে পালালেও ডক্টর ইউনূস সরকারের আমলেও কিন্তু এই চুপ্পুকেই রাষ্ট্রপতির পদে রেখে দেওয়া হয়েছিল। সরকারের পক্ষ থেকে এবং নানা রাজনৈতিক হিসেব নিকেশে আইনি ও সাংবিধানিক জটিলতা এড়াতে তাকে পদে রাখা হয়। সবাই ভেবেছিল নতুন সরকারের পুরো সময়টা তিনি হয়তো বেশ নিরাপদে কাটিয়ে দেবেন, কিন্তু জল যে পেছনে নর্দমা দিয়ে সোজা ভারতের নীতি নির্ধারকদের কাছে গিয়ে মিলছিল তা তখন অনেকেই টের পায়নি। গল্পের ভেতরে যাওয়া যাক, যেখানে ক্ষমতার আড়ালে চলছিল দম বন্ধ করা খেলা। ভারতের বড় বড় কর্মকর্তারা ভেবেছিল শেখ হাসিনা দেশ ছেড়ে পালালে হয়তো বঙ্গভবনে নিজেদের কাছের মানুষকে ডক্টর ইউনূসের আমলেও রেখে দেওয়া গেছে, তাই তারা ঠিকই পেছন থেকে সুতো টানবে। তাদের পরিকল্পনা ছিল খুব বিপদ
বিপজ্জনক। বিদেশে থাকা শেখ হাসিনার সাথে গোপন যোগাযোগ করা হলেও বাংলাদেশে একটি কৃত্রিম গন্ডগোল তৈরি হয়, আর সেই সুযোগে তিনি আইনের সুযোগ নিয়ে সারা দেশে একটি জরুরি অবস্থা বা ইমার্জেন্সি অবস্থা চাপিয়ে দেবেন। কিন্তু দিল্লির সেই সাজানো ছক এক নিমিষে ভেঙে গেল যখন শেখ হাসিনার সাথে তার গোপন ফোনালাপের খবর চারিদিকে ছড়িয়ে পড়ে। মুখ বাঁচাতে চুপ্পু যদিও দাবি করলেন এসব নাকি কেবলই গুজব আর বানানো গল্প, কিন্তু ততক্ষণে আসল সত্যটা বেরিয়ে এসেছে। তার এই অসুস্থতার অজুহাত আর দিল্লির গোপন আতাত খুব সহজেই ধরে ফেলেন তারেক রহমান। তারেক রহমান বুঝতে পারেন নতুন সরকারের আমল থেকে টিকে থাকা এই রাষ্ট্রপতিকে দিয়ে দিল্লি আসলে তাদের শেষ চালটি খেলার চেষ্টা করছে, কিন্তু এবার সেই সুযোগ আর দেওয়া যাবে না। তারেক রহমান শক্ত হাতে দাবার পুরো ছক পাল্টে দিলেন। তার কাছে তখন পদত্যাগপত্র জমা দিয়ে কেটে পড়া ছাড়া আর কোনো পথ খোলাও ছিল না। ভারত এত চক্রান্ত, এত চাপ, এত গোপনে কল রেকর্ড বজায় রাখার চেষ্টা করেও কিন্তু শেষ পর্যন্ত নিজেদের লোকটাকে বঙ্গভবনে আর ধরে রাখতে পারলেন না। কি বলুন, সবাই ভেবেছিল চুপ্পু বিদায় নিলে হয়তো কোনো পুরনো অভিজ্ঞ রাজনৈতিক নেতা বঙ্গভবনে ঢুকবেন, বড় বড় নেতারা রাষ্ট্রপতির চেয়ারের স্বপ্ন দেখবেন। কিন্তু সবাইকে চমকে দিয়ে তারেক রহমান এমন এক বুদ্ধিমান ও শক্ত মানুষের নাম সামনে নিয়ে এলেন যিনি রাজনীতি করেন না ঠিকই, অথচ সরকারি কাজের ভেতরে যার ভীষণ একটা বড় প্রভাব ও দাপট রয়েছে। তিনি হলেন 1982 সালের বিসিএস পরীক্ষায় মেধার জোরে 6ষ্ঠ স্থান দখল করা সাবেক কড়া সরকারি কর্মকর্তা নাসিমুল গনি। যারা তাকে চেনেন তারা জানেন তিনি কেমন মানুষ। একদম সোজা আর শক্ত মেরুদণ্ড যার, তিনি ঠিক এমন মানুষ। কোনো লোভ, কোনো ভয় কিংবা কোনো বিদেশি সাহেবের চোখ রাঙানি তাকে দমাতে পারে না। তিনি খাঁটি দেশপ্রেমিক একজন মানুষ, যিনি দেশের স্বার্থ ও সম্মান ছাড়া আর কিছুই বোঝেন না। এখন প্রশ্ন হলো নতুন রাষ্ট্রপতি কেমন হবেন এবং ভারতের জন্য এই পরিবর্তন ঠিক কতটা চাপের হতে যাচ্ছে। নতুন রাষ্ট্রপতি হিসেবে নাসিমুল গনির মতো এক কড়া ও নাছোড়বান্দা মানুষের আগমন ঘটতে যাচ্ছে, যা পুরো সরকারি কাজের ধরনকেই বদলে দেবে। তিনি হবেন সম্পূর্ণ নিরপেক্ষ, কড়া নিয়ম মেনে চলা এবং আইনের ব্যাপারে বিন্দুমাত্র ছাড় না দেওয়া একজন মানুষ। কোনো রাজনৈতিক দলের কথা চোখ বন্ধ করে মেনে নেওয়ার পাত্র তিনি নন। ফলে রাষ্ট্রপতির কার্যালয় বা বঙ্গভবন এখন আর কোনো রাজনৈতিক সুবিধা নেওয়ার জায়গা থাকবে না, বরং তা হবে দেশের নিরাপত্তা আর সংবিধান রক্ষার এক শক্ত দেয়াল। আর এই নতুন রাষ্ট্রপতি ভারতের জন্য কেমন হতে যাচ্ছেন? সোজা কথায় বললে দিল্লির জন্য তিনি হতে যাচ্ছেন এক বড় দুঃস্বপ্ন। এতদিন ধরে ভারতে বসে বড় বড় কর্তারা যেভাবে বঙ্গভবনের সিদ্ধান্তকে নিজেদের দিকে টানার চেষ্টা করত, নতুন রাষ্ট্রপতির সময় সেই সুযোগটা একদম বন্ধ হয়ে যাবে। ভারত যদি কোনো অন্যায় প্রস্তাব বা চাপ নিয়ে আসে, নতুন রাষ্ট্রপতি তা এক মুহূর্তেই টেবিল থেকে ফেলে দেবেন। সীমান্তের ঝামেলা, ব্যবসা বাণিজ্য বা ভেতরের রাজনীতিতে নাক গলানোর যেসব পুরনো অভ্যাস ভারতের ছিল, তা এই নতুন রাষ্ট্রপতির কড়াকড়ির সামনে একদম টিকবে না। ভারত বুঝতে পারছে বঙ্গভবনে আর এমন কেউ বসে নেই যাকে ভয় দেখিয়ে বা লোভ দেখিয়ে নিজের দলে টানা যাবে। ভাবুন তো একবার, বঙ্গভবনে যদি এমন একজন কড়া ও আপোষহীন মানুষকে বসিয়ে দেওয়া যায়, তবে ভারতের সেই পুরনো দাদাগিরি আর কি চলবে? দিল্লি যদি কোনো নতুন নিয়ম বা হুমকি পাঠায়, তবে নতুন রাষ্ট্রপতি এক মুহূর্তেই ছুড়ে ফেলে দেবেন। এই খবরটা বাহিরে আসার পর থেকেই সীমান্তের ওপারে চরম আতঙ্ক তৈরি হয়েছে। তাদের সাজানো দাবার গুটিগুলো একে একে উল্টে যেতে শুরু করেছে এবং তারা বুঝতে পেরেছেন বাংলাদেশের সীমানায় আর তাদের কথা চলবে না। তবে রাজনীতিতে বাহিরের শত্রুর চাইতে কিন্তু ঘরের শত্রুরা একটু বেশি বিপজ্জনক, তা আমরা সবাই জানি। নাসিমুল গনির নাম যখন উঠে এলো, তখন বিএনপির ভেতরের একদল বড় নেতাও ভীষণ অস্বস্তিতে পড়লেন। তারা ভেবেছিলেন বঙ্গভবনের চাবি তাদের কারো হাতে উঠবে, কিন্তু হঠাৎ এক সরকারি কর্তার নাম সামনে আসায় তাদের বহুদিনের সাজানো গোছানো স্বপ্ন একেবারে ভেঙে গেল। সেই সুযোগে দেশি বিদেশি কিছু প্রচার মাধ্যম এক হয়ে গনির বিরুদ্ধে নোংরা কথা রটাতে শুরু করলো। এমনকি বানিয়েও বলা হলো তিনি নাকি খারাপ সংগঠনের লোক। উদ্দেশ্য একটাই, যে কোনো মূল্যে যে কোনোভাবে তাকে আটকানো এবং বিতর্কিত করে বঙ্গভবন থেকে দূরে রাখা। সবাই ভেবেছিল মির্জা ফখরুলের মতো এত বড় আর পুরনো নেতাকে হয়তো বঙ্গভবনের রাষ্ট্রপতি করা হবে। বিএনপির অনেক নেতাকর্মী এটাই চাচ্ছিল, কিন্তু তারেক রহমান ভাবলেন ভিন্ন কথা। তিনি মনে করলেন দলকে সামলানো আর রাজপথে নেতৃত্ব দেওয়ার জন্য মির্জা ফখরুলের মাঠেই বেশি দরকার। বঙ্গভবনে বসিয়ে রাখলে দলের ক্ষতিই হবে, তাই তাকে রাজনীতিতে রেখে দিয়ে। সম্মানিত দর্শক, আশা করি সকলে পুরো ভিডিওটি দেখলেন। এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনাদের মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। দর্শক, এই ধরনের প্রতিনিয়ত আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।